প্লিজ। আমি ম্যাডাম হয়তো ফাদার অফ দ্য নেশনের মতো উত্তর যদি আজ থেকে 100 বছর আগে সেই 16ই জুন মঙ্গলবার 1925 সালে মারা না যেতেন। আমি একটু অবভিট বলতে চাই, ম্যাডাম অনেক কথা বলেছেন। আমার সাবজেক্ট ছিল, আমার পিএইচডি সাবজেক্ট নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি ডিপোনেন্ট ছিলাম মুখার্জি কমিশনে। আমার 17 টাইটেল। আমি সুভাষচন্দ্র এবং নেতাজিকে নিয়ে বই লিখছি, চলছে অলরেডি। কয়েকটা ম্যাগাজিনে সার্বজনীন সংখ্যায় বেরোবে, একটু ডেলি পেপারও বেরিয়েছে। সুভাষচন্দ্র বসু হয়ে উঠতে হয়তো পারতেন না যদি আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে না পেতাম। ম্যাডাম যেমন বললেন যে ঠিকই একটা মর্নিং স্টার ছোট্ট পত্রিকা লন্ডনে, সেখান থেকে বেরোয়, তাতে একটা ছোট্ট নিউজ বেরোয়, প্রথম আন্তর্জাতিক নিউজ রিগার্ডিং সুভাষচন্দ্র বসু, যে ভারতীয় ছাত্র সুভাষচন্দ্র বসু আইসিএস ত্যাগ করেছে। ভাবা যায় 8 মাসের প্রিপারেশন নিয়েছি, তোমাদের মতো স্কুল 8 মাসের প্রিপারেশন। এবং তিনি বলেছেন যে আমি যদি শত্রুকে কাছ থেকে না চিনি সেই দেশে, তাই তিনি গেছিলেন। এবং চিঠি লিখছেন চিত্তরঞ্জন দাশকে, বলছেন যে আমি সংসার করব না, আমার কিছু টান নেই, সামান্য আপনি একটি ইংরেজি কাগজ বার করছেন, আমার সামান্য জ্ঞান বুদ্ধি আছে, আমি পড়াতে পারবো, আপনি যদি আমাকে এই সুযোগটুকু দেন, কারণ বাবার উপর থেকে আমি আর টাকা নিতে পারবো না, যেটা হয় এই বয়সে, এই গার্জেনের থেকে আর টাকা নেব না। চিঠিটা কিন্তু বাইরে মেলে পাঠিয়েছিলেন এই মিত্র স্কুলে। সেই সময় ম্যাট্রিকে ফার্স্ট হয়েছিলেন প্রভাত সরকার, আর সেকেন্ড হয়েছিল সুভাষ বসু। সে প্রভাত সরকারের মারফত হাত দিয়ে সেই চিঠি পাঠিয়েছিলেন। তারপরে তো আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কিন্তু সুভাষচন্দ্রের কোনো ইচ্ছাকে অপূর্ণ রাখেননি। আমরা দেখব যে উনি সিইও কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র আমাদের চিত্তরঞ্জন দাশ। তিনি মেয়র হিসেবে কাজ করছেন, প্রচারক হিসেবে কাজ করছেন, কিন্তু তিনি বলেছেন যে আমাকে জার্নালিজমের সুযোগ দিলে খুব বাধিত হবে। জার্নালিজম, সাংবাদিকতা। সুভাষচন্দ্র বসু সাপ্তাহিক যে বাংলার কথা পত্রিকাটা ছিল, উনি সুভাষচন্দ্র বসুকে প্রায় রাতারাতি থেকে দৈনিক বাংলার কথা বললেন। আজও ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায় এই বাংলার কথা পত্রিকা। তারপরে ফরওয়ার্ড পত্রিকা। তো কেন প্রয়োজন পড়লো দেশবন্ধুকে এই কাগজ বার করতে? কারণ তৎকালীন ব্রিটিশ পত্রিকার সঙ্গে সঙ্গে দেশীয় কিছু সংবাদপত্র দেশবন্ধুর বিরোধিতা করেছে, রেকর্ডে দেখা যাচ্ছে। আমরা দেখব যে 8 মাস ছিলেন, প্রথমে কিছুদিন প্রেসিডেন্সি জেলে, তারপর আলিপুর জেলে। এবং দেশবন্ধুর কিন্তু সেন্স অফ হিউমারটা অসাধারণ ছিল। তাকে প্রথমেই বলা হয়েছিল, মেয়রের কাউন্সিলর বললেন যে আপনি বেগার নুইসেন্স, অর্থাৎ যে ভিক্ষুক রয়েছে কলকাতায়, এদেরকে সরাতে হবে। সঙ্গে সঙ্গে দেশবন্ধু উত্তর দিয়েছিলেন যে তাহলে তো আই এম দ্য বিগেস্ট বেগার, আমাকে কলকাতা থেকে আগে তাড়াতে হবে। সত্যিই তাই। যদি আমরা রাজভিখারি কাউকে বলি, সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। বিশাল বৈভব। তোমাদের যদি সম্ভব হয় হাজরা পার্ক দেখবে, চিত্তরঞ্জন মাতৃসেবা সদন, সামনে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল। এই বিশাল বাড়ি কিন্তু তিনি দান করে গেছিলেন এবং নিজের উপার্জিত অর্থে সেটা গড়ে তুলেছিলেন। গরিব মানুষেরা নির্বিচারে দান করেছেন। আমি সেই বিস্তারিত যাচ্ছি না। মানে ডান হাত দান করলে বাঁ হাত জানতো না, বাঁ হাত দান করলে ডান হাত জানতো না, এত মানুষের উপকার করেছেন। কিন্তু সেই রাজভিখারি হয়ে গেলেন। দেশের কাজে ঝাঁপিয়ে যখন পড়লেন, তিনি ওই বাড়ি ছেড়ে পাশে নফর কুণ্ডুলেন ছোট্ট দোতলা বাড়ি, যদিও এখন সেই বাড়িটা বহুতল হয়ে গেছে, ভেঙে ফেলেছে, আমি দেখেছি। সেই ছোট্ট দোতলা বাড়িতে চলে যাচ্ছেন। সেখানে আসছেন তার প্রিয় শিষ্যরা, সাবিত্রীপ্রসন্ন চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার সরকার প্রমুখ। যখন আলিপুর জেলে আছেন, দেখব আমরা দেশবন্ধুর সঙ্গে আমরা পাচ্ছি সুভাষচন্দ্র বসুকে এবং হেমন্ত কুমার সরকারকে। মজা করে তিনি বলেছিলেন যে আমি এত দামি আসামি, আমার একজন আইসিএস পাচক রয়েছে আর আমার হেল্পার রয়েছে একজন অধ্যাপক। দেশবন্ধু বলেছেন, কারণ সুভাষচন্দ্র বসু এবং হেমন্ত কুমার সরকার তাদেরকে সুভাষচন্দ্রকে সাহায্য করেছিল। দেশবন্ধু, এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ যদি আমরা দেখি,
একটু অতীতে ফিরে যাই, দেখব যে ঢাকায় বিক্রমপুরে তত পূর্বপুরুষের বাড়ি মা নিস্তারিণী দেবী, বাবা গুরুমোহন দাস, অত্যন্ত আধ্যাত্মিক দেশপ্রেমিক মানুষ। যদি তোমাদের পুরুলিয়ায় কখনো বেড়াতে যাও, নিস্তারিণী কলেজে একটু ঢুকবে, একদম পিছন দিকে চলে যাবে, যেখানে বাসন্তী দেবী থাকতেন, ওখানে নেতাজি দেশবন্ধুর বাবা মার সমাধি করা রয়েছে। ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন। আর দেশবন্ধু মারা যাওয়ার পরে, দেশবন্ধু মৃত্যুর খবর তো তখন বারবার কারাগারে যখন, তখন সুভাষচন্দ্র বসু পেয়েছিলেন একদিন পরে। সুভাষচন্দ্র বারবার ছুটে গেছেন পুরুলিয়ায় বাসন্তী দেবীকে রাজি করাতে যে আপনি বাংলার মা, আপনি এখন আসুন, আমাদের দেশের দায়িত্ব নিন। সুভাষচন্দ্র বসু যখন জানলেন তার রাজনৈতিক গুরুদেব মারা গেছেন, তিনি পাতার পর পাতা লিখেছেন, অনেক কথা লিখেছেন। সেখানে বলছেন, একটা উদ্ধৃতি দিয়েছেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়, বলেছিলেন দেশের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই করতে হয়েছিল দেশবন্ধু। কারণ আমরা তো জানি একটা নেতৃত্ব দিচ্ছেন দেশবন্ধুর কিন্তু বিরুদ্ধে, সুভাষচন্দ্রের বিরুদ্ধে অপপ্রচার সেই সময় কম হয়নি। এবং দেখব আমরা যেই মুহূর্তে সুভাষচন্দ্র দেশবন্ধু একসঙ্গে জুড়ে গেছেন, সেই সময় ব্রিটিশ ক্ষিপ্ত হয়ে উঠেছে। ব্রিটিশ কিন্তু ওই অক্টোবর মাসের 24 সালে 20 অক্টোবর অ্যারেস্ট করে সুভাষচন্দ্র বসুকে। তার এগেনস্টে ক্রিমিনাল আইন ভাঙার অভিযোগ আছে, অপরাধমূলক কাজ করবার। দেশবন্ধু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছিলেন তার শিষ্যের প্রতি তার এই ব্রিটিশের অনমনীয় মনোভাবের জন্য। তিনি বলেছিলেন, why not me, যখন অ্যারেস্ট করছি, if love of country is a crime, I am a criminal. If Mr. Subhash Chandra Bose is a criminal, I am a criminal. গুরুর জন্য শিষ্য এই সমব্যথী, এই প্রতিবাদ বোধহয় ভারতীয় রাজনীতিতে খুব কম দেখা যায়। আরেকটা জিনিস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনে তার স্ত্রী বাসন্তী দেবী, পুত্র কন্যা সবাইকে রাস্তার সংগ্রামে নামিয়েছিলেন, যেই সংগ্রামে ছিল অনশন, ব্রিটিশের লাঠিচার্জ ইত্যাদি ইত্যাদি। ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে দেখা যায় না সপরিবারে দেশের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ব্যতিক্রম এ যুগের রাজা হরিশ্চন্দ্র দেশবন্ধু। আমি হরিশ্চন্দ্র কেন বলছি, খুব সচেতনভাবে বলছি, তিনি কিন্তু সর্বস্ব ত্যাগ করেছিলেন, নাম যশ খেতাব, কারণ তার ভেতরটা ছিল একটা দেশপ্রেম যেমন ছিল, তেমনি একটা আধ্যাত্মিক চেতনা ছিল। তিনি একটা কবি প্রকৃতির মানুষ, ব্যারিস্টারি করতেন ঠিক কথা। তিনি একটি পত্রিকা, নারায়ণ পত্রিকার সম্পাদক ছিলেন, এবং সেই নারায়ণ পত্রিকা অজস্র কবিতা বেরিয়েছে, অসংখ্য সুন্দর কবিতা, যেগুলো এই 100 বছর হল ওনার প্রয়াণে এখনো কিন্তু কোনো প্রকাশক ছেপে বার করেনি। ওনার যে কবিতাগুলো সেই পুরনো ছাপা হয়েছিল সেই অবস্থায় রয়েছে। আমরা দেখব বিশ্ব অরবিন্দ যে বোমার মামলা বিখ্যাত আলিপুর কোর্টে, সেই কোর্টটা খুব প্রিজার্ভ করা হয়েছে। সেখানে আমরা দেখব ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জনের নানা কীর্তি। তিনি আলিপুর বোমার মামলা থেকে শুরু করে বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছেন, ঢাকা কনস্পিরেসি কেস, প্রত্যেকটার কাছে বিপ্লবীদের পাশে দাঁড়াচ্ছেন, এবং অনিবার্য পরিণতি হিসেবে ব্রিটিশরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে অ্যারেস্ট করেছে, একাধিকবার অ্যারেস্ট করেছে। অথচ তিনি রাজা হয়ে থাকতে পারতেন। ব্রিটিশ চাটুকারিতা করলে আজকে তার অন্য জায়গায় হতো, তাকে জেল কারারুদ্ধ হতো না। আমরা যদি তার সেবামূলক কাজের দিকে তাকাই, খুব অল্প সময় পেয়েছিলেন। তিনি অরফ্যানেজ ছেলেদের জন্য গড়ে তুলেছিলেন দক্ষিণ কলকাতা সেবাশ্রম, আজও আছে। তিনি অরফ্যান বলতেন না, সুভাষচন্দ্র বলতেন না। প্রতিষ্ঠাতা সম্পাদক দেশবন্ধু, সেক্রেটারি হচ্ছেন সুভাষচন্দ্র। তিনি বলতেন সার্ভিস, সেবা, এবং দরিদ্র নারায়ণ, বারবার দরিদ্র নারায়ণের কথা বলছেন। আমরা স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না, এই স্বামী বিবেকানন্দ বলছেন যেমন দরিদ্র নারায়ণ। রামকৃষ্ণদেব বলেছেন না, সেবা করাতে অধিকার কি আছে তো, নারায়ণ সেবা। এই সত্যিকারের সেবা যদি বলতে হয়, আমরা দেখব দক্ষিণ কলকাতা সেবাশ্রম,
অজস্র পুরসভায় তিনি কাজ করেছেন এই প্রাইমারি শিক্ষা। সুভাষচন্দ্র বসু গাম্বুট করে আমরা দেখব ওই টালি ওখানে রাস্তায় নেমে গেছেন, নর্দমায় কাজ করছেন, দেখছেন কে? সেই সুভাষচন্দ্র বসু। অর্থাৎ মন থেকে ইগোটা উনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমরা দেখব ন্যাশনাল স্কুল অনেকগুলো করেছে, একাধিক, এখনো আছে কিছু কিছু অস্তিত্ব, সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, কলেজ ইউনিভার্সিটি করেছিলেন। আমরা পাঠ্যবইতে পড়ি দেশবন্ধু করেছিলেন, এসব পড়ি না, নেই। উনি কলেজ করেছিলেন তাদের জন্য। উনি ডাক দিয়েছিলেন কলেজ ছেড়ে চলে আসো, ব্রিটিশের গোলামি করতে হবে না। হাজার হাজার ছেলেরা কলেজ ছেড়ে চলে এসেছিল। তাদের পরবেগে অধ্যক্ষ শ্রী সুভাষচন্দ্র বসু। দেখা গেছে ফোরবেস ম্যানশন ওয়েলিংটন স্কোয়ারে আছে, এখনো বিল্ডিংটা আছে। একতলায় ছিল কংগ্রেস কমিটি, দোতলায় সর্বশিক্ষায়তন, গৌরীয় শিক্ষায়তন, ন্যাশনাল স্কুল এডুকেশন, উপরে আয়ুর্বেদ বিজ্ঞানের খবর। যে আয়ুর্বেদ বিজ্ঞানের কানেকশনেই চিত্তরঞ্জন সেবা ওয়াস্তার কাছে গড়ে উঠেছে। আমি দীর্ঘ যাওয়ার বক্তৃতা আমি বলছিলাম, সেই কানেকশনে গড়ে উঠেছে। এইবার দেখবো স্কুল কেমন চলছে, কলেজ কেমন চলছে। দেখা যাচ্ছে দলে দলে আসছে, কোনো ছাত্রের কাছ থেকে একটি পয়সাও নেওয়া হতো না। কিন্তু একটা সময় দেখা গেল ছাত্রের সংখ্যা কমছে, লিডাররা গ্রেপ্তার হয়ে যাচ্ছে। কিছুটা শান্তিনিকেতনে ধাঁচে মাটির মধ্যে ফরাস পাতা, দোয়াত কলম, আচার্যরা বসে আছেন। ডিগ্রিগুলো কিন্তু ভারতীয় কায়দায় দেওয়া, মানে অভিসঙ্গে দেওয়া হতো। অধ্যাপক, আচার্য, মহামণ্ডলিক, এই ধরনের। এবং দেখা গেছে একদিন সুভাষচন্দ্র বসু নামতে দেরি করছেন। সুভাষচন্দ্র বসু পড়াতেন ফিলোসফি, জিওগ্রাফি অ্যান্ড ইংলিশ, আরও অনেক কিছু ম্যাথামেটিক্স ইত্যাদি অনেকে পড়াতেন। দেখা যাচ্ছেন কাপড় দিয়ে বেঞ্চ মুছছেন সুভাষচন্দ্র বসু, নেমে এসছেন। কী ব্যাপার, আপনি অধ্যক্ষ এসব কিছু করছেন? বলে আমাদের বেতন অনেকে পায়নি, যে পরিষ্কার করে তার বেতন পায়নি। তারা কী করব, আমাদের সামর্থ্য কম, আমরা বিদ্যায়তন করেছি। এরপরে আমরা দেখব যে আরো সুন্দর গল্প আছে মাথুর আসামির কথা, যে দেশবন্ধু খুব মহাপ্রাণ ছিলেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মাথুর বলে একজন আসামি, সে অনেক ডাকাতি করেছিল। সে জেলে দেশবন্ধুর সঙ্গে আলাপ হয়েছিল আলিপুর জেলে। তাকে খুব দেশবন্ধু উপদেশ দিয়েছিলেন যে তুমি সব করবে না ইত্যাদি ইত্যাদি। বলো ঠিক আছে। এবার জেল থেকে মুক্ত হয়ে মাথুর চলে আসে দেশবন্ধুর বাড়িতে। বলে স্যার এবার আমাকে একটা কাজ দিন, আমি জেল থেকে ছাড় পেয়েছি। বলে বেশ, তুমি বাড়ির কাজকর্ম করবে, সব কিছু করবে। বেশ বিশ্বাসভাজন হয়ে উঠেছিলেন মাথুর। দুর্ভাগ্যের বিষয়, সেই মাথুর একসময় দেশবন্ধুর বাড়ির জিনিসপত্র বাসন চুরি করে নিয়ে চলে যায়, আর ফিরে আসে না। কিন্তু খুব সুন্দর বলেছিলেন যে ওই মাথুরেরা জেলে থাকতে ভালো মানে আমার কাছে থাকতে ভালো লাগছে না, তাই জেলে গেছে, কী হয়েছে। উনি কিন্তু খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই আসামিকেও ক্ষমা করেছেন, দেখা যাচ্ছে। আর দেশবন্ধুর এই যে চলে যাওয়াটা, এটা কিন্তু এর মধ্যে কিন্তু রহস্য রয়ে গেছে। ভাবপ্রয়াণটা খুব একটা স্বাভাবিক নয়, এবং এর অনেক কারণ আছে। যদিও আজ 100 বছর হয়ে গেছে। যে বাড়িতে উনি মারা গেছেন, তোমরা দার্জিলিংয়ে গেলে দেখবে, অনেকেই দেখে না, স্টেপার সাইডের বাড়িটা। মেলে গেলে ডান দিকে স্টেপার সাইড লেখা আছে, একটু নেমে গেলেই দোতলা বাড়ি। ওই দোতলা বাড়িতে দেশবন্ধু 25 সালে মারা যান, আর 11 সালে মারা গেছে। ওখানে সেই আমরা জানি এক রাজকুমার, যাকে নিয়ে সন্ন্যাসীদের সময় দেশ রাজা উত্তম করে বিখ্যাত সিনেমা সন্ন্যাসী রাজা হয়েছিল। বাওয়ালের সেই রাজপুত্র রামেন্দ্র কুমার, মেজ কুমার মারা গেছিলেন বলা হয় এরকম মারা গেছিল। তা আমি গেছিলাম, একটা ডকুমেন্টারি করবো বলেই ওই বাড়িতে গেছিলাম। তখন সব জিনিসপত্র ছিল। তা সেখানে একজন ডাক্তারবাবু, নিকটস্থ ডাক্তারবাবু, সেই ডাক্তারবাবু চিঠি লিখেছিলেন ব্রিটিশকে। সেই চিঠির ভিত্তিতে তদন্ত হয়েছিল, পুরো মামলাটা দাঁড়িয়েছিল, ভারত কাঁপানো মামলা। তা তার বাড়িতে গেছিলাম, তার নাতিরা ছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন। তা আমরা দেখব যে সেই বাড়িতে তার মৃত্যুটা খুব একটা স্বাভাবিক নয়, জ্বর আছে বলে সম্ভবত চিকিৎসা বিভ্রাট ঘটেছিল। তার 3 দিন আগে গান্ধীজিও ছিলেন, ওখানে গিয়েছিলেন। যাই হোক, তার পরবর্তী যারা ছিলেন না, মানে পরবর্তী জেনারেশন যারা, তারা বলেছেন আমাদের অনেক ভুল হয়েছিল। আমরা কলকাতায় যখন এলো, আমরা মুখ দেখতে চাইনি ঠিকভাবে, আবেগে ঠিক কী ঘটেছিল। পরবর্তীতে যারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি সিদ্ধার্থ শঙ্কর রায়, ওনারই সম্পর্কে নাতি হন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে, তিনি একটি ইন্টারভিউতে কিন্তু এটা বলেছিলেন যে দাদুর মৃত্যুটাও স্বাভাবিক ছিল না। আমরা দেশবন্ধুর তো অনেক কথা আছে, বলতে গেলে ভোর হয়ে যাবে। তার নারী শিক্ষা,
সাক্ষরতা, উইমেন এডুকেশন এবং কাস্ট ডিসক্রিমিনেশন। তিনি যে বেঙ্গল ত্যাগ করেছেন, হিন্দু মুসলিম ঐক্য, তার মতো বোধহয় কেউ ভাবেনি, তার মতো ভাবেনি। আজকে যদি তিনি থাকতেন, অসময় 55 বছর বয়সে মাত্র তিনি চলে যান। যদি না চলে যেতে হতো তাহলে ভারতের ইতিহাস হয়তো অন্যরকম হতো। সুভাষচন্দ্রকেও দেশ ছাড়তে হতো না, আর একের পর এক যে বড় বড় ঘটনাগুলো ঘটেছে ভারতবর্ষের অপ্রিয় ঘটনা, সেগুলো ঘটতো না। আমি শেষ করব যে ফরওয়ার্ড বাংলার কথা যে পত্রপত্রিকাগুলো উনি করেছিলেন, তার একটা অন্য দিক দেশবন্ধু। সাহিত্য জগৎ, সাংবাদিকতার জগৎ অল্প চর্চা হয়, গবেষকদের মহলে, শিক্ষাঙ্গনেও অল্প চর্চা হয়। আমরা দেখব যে তার মৃত্যুর পর রবি ঠাকুর তো একের পর এক লিখেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে জীবনানন্দ দাসের দীর্ঘ কবিতা আছে, আর কাজী নজরুল ইসলাম অনেকগুলি কবিতা লিখেছেন, হৃদয় নিংড়ানো কবিতা, যার জন্য চিত্তনামা বলে বই বেরিয়েছে। আমি খুব ছোট্ট করে একটু বলি, তার আগে একটা দেশবন্ধু শেষ কোটেশন আমি লিখে নিয়ে এসেছিলাম। আমারও খুব প্রিয় কোটেশন, এটা সবারই ভালো লাগে, বিখ্যাত কোটেশন। উনি লিখছেন, "If I die in this work of winning freedom, I believe I shall be born in this country again and again. Live for it, hope for it, work for it, with all the energy of my life, with all the love of my nature, till I see the fulfillment of my hope and the realization of my dream." বলেছেন, আমি এই ভারতে আবার বারবার জন্মগ্রহণ করব। দেশবন্ধুকে আমরা ফিরে পাইনি ঠিকই, তার আদর্শ কিন্তু বহু মানুষকে প্রভাবিত করেছিল, বহু মানুষকে। আজও বাংলাদেশে আমি গেছি, ওখানকার রাস্তায়, ঢাকায় ছিলেন তো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বোদ্দার নামটা এখনো আছে। আমি শেষ করব দেশবন্ধু নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাসের ছোট্ট কবিতার একটু অংশ। দেশবন্ধু কবিতা, জীবনানন্দ দাস। ভেঙেছিলে বাঙালির সর্বনাশী সুষুপ্তির ভোর, ভেঙেছিলে ধূলিপৃষ্ট সঙ্গীতের শৃঙ্খলের ডোর, ভেঙেছিলে বিলাসের সুরাভাণ্ড তীব্র দর্পে বৈরাগ্যের রাগে, দাঁড়ালে সন্ন্যাসী জবে প্রাচী মঞ্চে পৃথ্বীপুরো ভাগে। জীবনানন্দের দীর্ঘ কবিতা একটা ছোট অংশ, আমার একটা প্রিয় অংশ বললাম। আর কাজী নজরুল ইসলামের চিত্তনামা, যে বইটি উৎসর্গ করেছিলেন বাসন্তী দেবীকে, তার একটা অংশ ছোট্ট করি। মরা বাসে বাজবে বাঁশি, কাটুক না আজ উঠার তায়, এই বেনুতেই ব্রজের বাঁশি হয়তো বাজবে এই হেথায়, হয়তো এবার মিলন রাশে বংশীধারী আসবে পাশে, চিত্ত চিতার ছাই মেখে শিব সৃষ্টি বিশাল ওই বাহা বাজায়, জন্ম নেবে মেহেদি ঈশা ধরার বিপুল এই ব্যথায়। প্রণাম জানাই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে, উদ্যোক্তা, স্বাধীনতা এবং আমাদের চিত্তরঞ্জনের নামাঙ্কিত কলেজের প্রত্যেককে, প্রিন্সিপালকে, প্রত্যেকটা স্টাফকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের নমস্কার। আর শেষ করি নেতাজির সেই মহাধ্বনি, হাজার হাজার শহীদ হয়েছিল যে ধ্বনিতে। আমার সঙ্গে তোমরাও বলো মন্ত্রের মতো, বলো জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।